স্বাগত সান্ধ্য বাজারে। পুরো আয়োজনের সাথে আছি আমি ইসরাত মুক্তি এবং আমি নাইম আবির। আমার সন্তান আমার কাছে আসুক, আমার মা কইয়া ডাকো, এটাই আমি চাই। আমার ছেলে বলে ঈদের সময় সবাই বাবার সাথে মসজিদে যায়, আমি তো বাবার সাথে যাইতে পারি না। আর কিচ্ছু চাই না, আমাকে নিয়ে ফিরে ফেলুক, আমার ভাইটাকে ফিরাই দিক। আমি এই সরকারের কাছে আহ্বান জানাবো, এই কান্নাগুলোকে আমরা যাতে কোনোদিন হাসিতে রূপান্তর করতে পারি। ছোট থেকে বড় হয়ে গেলাম বাবাকে ছাড়া। আমি আমার বাবাকে ফেরত চাই, আমি আমার ভাইয়ের প্রশ্নের উত্তর দিতে চাই। আমাদের এই স্বজনগুলো আজও জীবিত আছে না, তাদের ভাগ্যের কি নির্মম পরিণতি ঘটেছে এর সঠিক তদন্ত আমরা চাই। যারা এটার সাথে জড়িত তাদের সকলকে বিচারের আওতায় আনতে হবে। আওয়ামী লীগ সরকারের আমলে গুম হওয়া অনেকেই আজও নিরুদ্দেশ। গুমের ঘটনা তদন্তে গঠিত কমিশনের মাধ্যমে দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি ভুক্তভোগী পরিবারগুলোর। সান্ধ্য বাজারে নিয়ে রয়েছে বিস্তারিত। আল্লাহর বাস্তে কোনে দিয়ে যেতে পারে কিনি আর কিছু নাই রে বাজি। ঘরের থাক মুদে গাদ্দি মুদে ফিন মুদে কিছুই নেই। ধান চাল যা আছে সব কিছু নষ্ট হয়ে গেছে। এখানে যা আছে সবগুলা শেষ, এগুলা ফুল মাছ ছিল এখানে। এগুলা সংস্কার করতে হবে, এগুলা সবকিছু করে যায় এক একজনের মানে ক্ষতির পরিমাণটা বিশাল অবস্থা। ক্ষতিগ্রস্ত চাষিদেরকে আমরা এই প্রোগ্রামের আওতায় যেন পোনা দিতে পারি। স্মরণকালের ভয়াবহ বন্যায় সব হারিয়ে নিঃস্ব বহু মানুষ। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বসতভিটা, ভেসে গেছে চাষের মাছ আর নষ্ট ফসলি জমি। সংকট সামাল দিতে সহজ শর্তে ঋণ চান চাষিরা। সান্ধ্যবাজারেও নিয়ে থাকছে বিস্তারিত, তবে শুরুতে জানাবো গুমের শিকার হারিয়ে যাওয়া মানুষগুলোর পরিবারের কথা। দেখছিলাম যে গত সরকারের আমলে প্রায় 17 বছরে 600-র বেশি মানুষ গুম হয়ে গেছে এবং বহুল আলোচিত আয়নাঘরের কথা তো আমরা জানি। তবে এই যে যারা গুমের শিকার হয়েছে তাদের সাথে সংশ্লিষ্ট যারা এই ঘটনা ঘটিয়েছেন তাদের তদন্ত সাপেক্ষে একেবারে পূর্ণাঙ্গ বিচারের দাবি কিন্তু এই স্বজনদের যে সংগঠন মায়ের ডাকের। এবং আজ আন্তর্জাতিক গুম বিরোধী দিবস ছিল এবং আজ শুক্রবার সকালে বিচার চাইতে এসে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়েছিলেন এই এত বছরে গুম হয়ে যাওয়া ব্যক্তিদের স্বজনের, এবং এই সময় তাদের কণ্ঠে কিন্তু ছিল প্রতিবাদের ভাষা। তারা দাবি করেছেন যে তদন্ত কমিশনের মাধ্যমে গুমের ঘটনার সঠিক তদন্ত করে এবং একই সঙ্গে তাদের নিখোঁজ স্বজনদেরকে ফিরিয়ে নিয়ে আসা। এ বিষয়ে সহকর্মী সাজিদ আরাফাতের একটি প্রতিবেদন রয়েছে, আমরা দেখে আসবো। মৃত্যুপুরীর মতো প্রতিটি ঘন্টা প্রতিটি ক্ষণ যেন তারা আমার সাথে বেশিরভাগ সময় কথা বলে। আয়নাঘর ফেরত মাইকেল চাকমা, যার জীবনের 5 বছরেরও বেশি সময় কেটেছে গোপন বন্দিশালায়। বিভীষিকাময় সেই অন্ধকার থেকে জীবিত ফিরবেন হয়তো ভাবনায় ছিল না। 2019-এর এপ্রিলে ঢাকার শ্যামলী থেকে সাদা পোশাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল তাকে। ফিরে এসে সেই দুঃসহ জীবনের তিক্ত অভিজ্ঞতা বর্ণনা করলেন, চাইলেন বিচার। বছর মাস যায় তো আর তো মানুষের তো আশা আর থাকে না। আমারও ঠিক সেরকম হয়েছিল। এই ফেসিস্ট যারা ছিল, যারা এরকম অমানবিক কাজ করেছে, মানুষকে খুন গুম করেছে, তাদের শাস্তি নিশ্চিত করার মাধ্যমে জনগণকে মেসেজ দেবে যে এই রকম কাজ করলে কেউ পার পাবে না। আওয়ামী শাসনামলে গুম হয়ে অমানবিক মানসিক অত্যাচারের শিকার হয়েছেন অসংখ্য মানুষ। তাদের ফিরে পেতে সোচ্চার সংগঠন মায়ের ডাক। আমার ভাইয়ের তখন মাত্র 1 বছর ছিল, সে বুঝতো না তার বাবা কোথায়। সে প্রতি রাত অপেক্ষা করতো বাবা ফিরবে, আমরা ঘুমিয়ে যাই তাই আমরা দরজা খুলতে পারি না। আমার ভাই সোফায় বসে থাকতো, বলতো বাবা আসবে। বাবা কেমন আমি সেটা জানি না, আমি আমার বাবাকে দেখতে চাই, আমি আমার বাবাকে ছুঁতে চাই। রাত 3 ঘটিকার সময় র‍্যাব ডিবি পরিচয়ে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। আন্তর্জাতিক গুম বিরোধী দিবসেও সংগঠনটির পক্ষ থেকে প্রতিবাদী আয়োজন করা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। এতে অংশ নিয়ে স্বজনদের ফিরিয়ে দেওয়ার দাবি জানান বিভিন্ন মানবাধিকার সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধিরা। গত এই দেড় দশকে যতগুলো গুমের ঘটনা আছে, অপহরণের ঘটনা আছে, রাষ্ট্রীয় সন্ত্রাসের ঘটনা আছে, সমস্তগুলো আপনাদের কাছে যে তথ্য আছে, মেহেরবানি করে এগুলো আপনারা এখন প্রকাশ করবেন। এই ধরনের স্বৈরাচার, এই ধরনের অমানবিক আচরণ প্রশাসনের যেখানে থাকেন, রাজনীতির যেখানে থাকেন, সমাজের যেখানেই বসবাস করেন,
এগুলোকে ঘৃণা করতে পারতে হবে। গুমকে মানবতা বিরোধী অপরাধ উল্লেখ করে আয়োজকরা বলেন, আওয়ামী শাসনামলে বিচার বহির্ভূতভাবে অনেককেই গুম করা হয়। গুম বিরোধী তদন্ত কমিশনের মাধ্যমে সবগুলো ঘটনার সঠিক তদন্ত দাবি করে সংগঠনগুলো। যত আইন প্রয়োগকারী সংস্থা এখন তাদের দায়িত্ব অ্যাকাউন্টেবিলিটির সাথে এই গুম হয়ে যাওয়া পরিবারগুলোকে তাদের সন্তানদেরকে ফিরিয়ে দেওয়া, এবং যতজন অফিসার আছেন অ্যালিগেশন যাদের এগেইনস্টে আছেন, যেই বাহিনীর এগেইনস্টে আছেন, যারা এটার সাথে জড়িত তাদের সকলকে বিচারের আওতায় আনতে হবে। কমিশন সত্তর ব্যবস্থা নিয়ে এই সব জায়গা থেকে অনেক মানুষ আছে বলে আমরা জানছি, তাদেরকে বের করে আনবেন বলে আমরা দাবি রাখছি। বেসরকারি বিভিন্ন মানবাধিকার সংস্থার প্রতিবেদন বলছে, বাংলাদেশে গেল 17 বছরে 6 শতাধিক মানুষ গুমের শিকার হয়েছেন। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। আবির, আমরা প্রতিবেদনটি দেখছিলাম এবং যদি বলতে চাই, গুম হওয়া এই যে মানুষ, তাদের তালিকাটা কিন্তু বেশ দীর্ঘ, এবং এই যে গুম হওয়ার তালিকায় কারো সন্তান রয়েছে, কারো ভাই রয়েছে, কারো বাবা রয়েছে, আবার কারো স্বামী রয়েছেন। বেশিরভাগই কিন্তু আওয়ামী লীগ সরকারের রোষানলের শিকার, এবং এই বিষয়ে আইন ও সালিশ কেন্দ্রের একটি প্রতিবেদন বলছে যে গত 17 বছরে গুম হওয়া মানুষের সংখ্যা 629 জন। এই যে প্রায় 650, এবং তাদের অনেকেই মানে ফিরে আসেনি, খুব অল্প সংখ্যক কিন্তু সরকার পরিবর্তন বা পট পরিবর্তনের পরে ফিরেছে। এবং এই যে এই পুরো গুমকাণ্ডের সাথে আমরা যখন বলছিলাম যে তাদের দাবি, অর্থাৎ স্বজনদের দাবি, তাদের সবাইকে গুম বিরোধী কনভেনশন এবং তদন্ত কমিটির মাধ্যমে ন্যায় বিচার আসলে নিশ্চিত করতে হবে, এবং সেই সঙ্গে দ্রুত আইনের আওতায় নিয়ে আসবারও দাবি তাদের। এ নিয়ে একটি প্রতিবেদন রয়েছে, সাজিদ আরাফাতের আরও একটি প্রতিবেদন রয়েছে, দেখে আসবো। বাবা কবে ফিরবে? নিষ্ফলক চাহনিতে শুধুই বাবাকে খুঁজে ফেরা। ভাগ্যে আমার বাবার কবরটা দেখা পর্যন্ত নেই। আমি যখন নামাজে বসি, আমার বাবার জন্য আমি দোয়াটাও করতে পারি না নিশ্চিন্তে। একদিন দুদিন নয়, বাবাকে ছাড়া ইনসা আর ইনামের কেটে গেছে প্রায় 6 বছর। বেঁচে আছেন নাকি মারা গেছেন জানা নেই এই পরিবারের কারোরই। অশ্রুসজল অপেক্ষার প্রহর গুনে গুনে মলিন মুখগুলোতে মুছে গেছে হাসির রেখা। তদন্ত কমিশন গঠন হওয়ার পরে আমি আবার নতুন করে আশা দেখছি যে হ্যাঁ, আমি আমার বাবাকে ফিরে পাবো। আমি এখনো আশা রাখি যে আমার বাবা বেঁচে আছেন। সালের 19 জুন গুম হন ইসমাইল হোসেন। ব্যবসায়িক ও রাজনৈতিক প্রতিপক্ষের রোষানলে পড়ে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে যায় তাকে। হদিস মেলেনি আজও। নিখোঁজ প্রিয় মানুষটির আশায় দিন কাটছে নাসরিন জাহানের। এখনও অপেক্ষা, ফিরে এসে ফের হাল ধরবেন সংসারের। আমার মেয়ে প্রতিদিন ঘুমানোর আগে আমার ছেলে মেয়ে আমাকে প্রশ্ন করবে, মা বাবা কি বেঁচে আছে? আমার কাছে তো প্রশ্ন উত্তরটা নাই। আমি 6টা বছর ধরে বহন করতেছি, আমি এখন জানলামই না যে আমি কি বিধবা না সদবা। আমি বুঝতেই পারতেছি না আমার স্বামী কি আছে বা আমার স্বামী নাই। গুম হওয়া মানুষদের পরিবারের সদস্যরা বলছেন, ভয়ের সংস্কৃতি তৈরি করতে এমন কর্মকাণ্ড চালিয়েছে কর্তৃত্ববাদী আওয়ামী সরকার। ভিন্ন মতকে দমনে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গড়ে তোলা হয় আয়নাঘরের গোপন বন্দিশালা। ছেলের ছবি বুকে নিয়ে এই মায়ের কান্না 11 বছর ধরে। বিরোধী রাজনীতির বলি হয়ে 2014 সালের নির্বাচনের আগে গুম হয় তার ছেলে। পরে গড়ে তোলেন মায়ের ডাক নামে সংগঠন। প্রিয় সন্তানের ফেরার অপেক্ষা নিয়েই এগিয়ে নিচ্ছেন গুমের বিরুদ্ধে জনমত গড়ার কাজ। আমি যেখানে বসে কথা বলছি, যে বসে তার পাশের রুমেই তখন আমার ছেলে, কিন্তু আমরা তো আর জানি না আমার মানিক তো এখানেই ছিল। আমার মানিক এখনো আমার চোখের আড়ালে শুনি
এ হয়েছে সেই হয়েছে এমন হয়েছে, ওইখানে আছে কানে শুনি, কিন্তু আমার মানিককে তো এত বছরের মধ্যে দেখি নাই। গত প্রায় 10 বছর ধরে নানা অত্যাচার আর হুমকি মাথায় নিয়ে কাজ করেছে মায়ের ডাক। কর্তৃত্ববাদী সরকারের পতনের পর স্বস্তি ফিরলেও এখন দাবি গুমের জন্য দায়ী ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার। আমাদের কোনো মামলা নেয়নি, আমাদের কোনো জিডিও নেয়নি। ডেফিনেটলি এখন একটা জায়গায় যেখানে হয়তো এই প্রত্যেকটা গুমের প্রত্যেকটা খুনের কেসের জন্য হচ্ছে আমরা যেতে পারবো। যারাই এদের সাথে জড়িত, এটা যদি পূর্ববর্তী সরকার এবং আইন প্রয়োগকারী সংস্থার যত কমান্ডিং অফিসার বলেন, যে ইউনিটি যতটুকু পর্যন্ত যারা জড়িত ছিল সবাইকে যেন বিচারের আওতায় আনা হয়। 2007 থেকে 2023 পর্যন্ত করা আইন ও সালিশ কেন্দ্রের একটি প্রতিবেদন বলছে, এই সময়ের মধ্যে সারা দেশে অপহরণ হয়েছেন 629 জন মানুষ। গুমের পর মরদেহ উদ্ধার করা হয়েছে 78 জনের, ছাড়া পেয়েছেন 61 জন, গ্রেফতার দেখানো হয় 73 জনকে। এখনও নিখোঁজ আছেন 383 জন মানুষ। মানবাধিকার সংগঠনগুলো বলছে, বিচার বহির্ভূত কোনো কিছুই সমর্থনযোগ্য নয়। গত 15 বছরে এমন বক্তব্যে কর্ণপাত করেনি বিগত সরকার, বরং চূড়ান্ত মানবাধিকার লঙ্ঘনের পরিচয় দিয়েছে। বাংলাদেশে এই ধরনের পরিস্থিতির জন্য ভবিষ্যতে আর কখনো না ঘটে, এবং একই সঙ্গে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা গুমের শিকার হয়েছে এবং যারা ফেরত এসেছে এবং যারা এখনও আসে নাই, যারা এখনও আমরা মনে করছি যে তারা ফেরত আসতে পারে, সে সম্ভাবনাও আছে। তো স্বাভাবিকভাবেই এই মানুষগুলো যেন ন্যায় বিচার পায়, এবং এই ন্যায় বিচারের জন্য আমরা সব সময় যে দাবিগুলো করেছি, আজকেও আমরা সেই দাবিটাই করেছি। জাতিসংঘের গুম বিরোধী সনদে গুমকে অভিহিত করা হয়েছে মানবতা বিরোধী অপরাধ হিসেবে। আন্তর্জাতিক কনভেনশনে স্বাক্ষর করার মধ্য দিয়ে দেশের মানবাধিকার প্রতিষ্ঠার পাশাপাশি দৃঢ় হবে আইনের শাসন ও সামাজিক ন্যায় বিচার। এমনটাই আশা করছেন স্বজন হারানো পরিবারগুলো। চাইছেন নতুন বাংলাদেশে মুছে যাক গুমের সংস্কৃতি। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। জাতিসংঘের তদন্ত কমিটির মাধ্যমে ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের শাসনামলের সব গুম ও খুনের তদন্ত করার দাবি জানিয়েছেন বিএনপি নেতারা। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে নয়াপল্টনে আয়োজিত সমাবেশে বিএনপি নেতারা বলেন, আয়নাঘরের অনেক খলনায়ক এখনও স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে, তাদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তারা। বলেন, যারা গুমের শিকার হয়েছেন তাদের রাষ্ট্রীয়ভাবে নির্যাতিতের স্বীকৃতি দিতে হবে। এছাড়া পরিবারগুলোকে ভাতা দেওয়ারও দাবি জানান বিএনপি নেতারা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে তাই ভয়াবহ মানবতা বিরোধী যে অপরাধ, সেই অপরাধ তারা সংঘটিত করেছে। যে আপনারা জাতিসংঘের এই আন্তর্জাতিক মানবতা যে কমিটি আছে, তাদের সঙ্গে কথা বলে গত 15 বছর থেকে আজ পর্যন্ত যতগুলো মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে, হত্যা হয়েছে, গুম হয়েছে, প্রত্যেকটি তদন্তের ব্যবস্থা করুন। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ বাংলাদেশে বহু গুম খুনের নায়ক, তাকে গ্রেফতার করতে হবে অবিলম্বে। এই আব্দুল্লাহ মামুন বেনজিরের অধীনে সেকেন্ড ম্যান ছিল না, আমেরিকার সে স্যাংশন পেয়েছে না, এখন মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছে। সবগুলোরে গ্রেফতার করে ইন্টারোগেশন করে তাদের দোষ স্বীকারে বাধ্য করতে হবে। যদি না করেন, আমরা এখনো এই রাস্তায় আছি। মুক্তি গেল পুরো সপ্তাহ জুড়ে কিন্তু দেশের সব থেকে বেশি আলোচিত বিষয় ছিল বন্যা, এবং বন্যায় কিন্তু একেবারে আমরা যদি বলি যে সিলেট থেকে শুরু করে লক্ষ্মীপুর, ভোলা, পুরো অঞ্চল কিন্তু একেবারে ভালো রকম ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আসার খবর হচ্ছে সপ্তাহ পরে এটির উন্নতি হচ্ছে পরিস্থিতি, তবেও এখনও পর্যন্ত কিছু জায়গায় ঘরবাড়ি এবং রাস্তাঘাট নিমজ্জিত রয়েছে। তবে পানি কমার সাথে সাথেই ক্ষয়ক্ষতির যে চিত্র, সেটি কিন্তু স্পষ্ট হতে শুরু করেছে। আমির, বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ চলাকালীন সময়টা যতটুকু কঠিন, তার চেয়ে বেশি কঠিন কিন্তু এর পরবর্তী সময়টা। কারণ ইতিমধ্যেই এই যে বন্যার কারণে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব বেড়েছে, একই সঙ্গে কিন্তু এখন অনেক দুর্গত এলাকা রয়েছে যেখানে খাবার এবং বিশুদ্ধ পানির সংকট তীব্রভাবে দেখা দিয়েছে। এ বিষয়ে জেলা প্রতিনিধিদের তথ্য ও চিত্রে একটি প্রতিবেদন রয়েছে, আমরা দেখে আসবো।
ফেনীতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। জেলার বেশ কয়েকটি উপজেলার পানি কমতে শুরু করেছে। আশ্রয়কেন্দ্র থেকে বেশিরভাগ পরিবার ফিরেছে ঘরে। তবে ঘরে ফিরলেও চোখে দেখছেন আগ্রাসী বন্যার রেখে যাওয়া সীমাহীন ক্ষতির দাগ। বন্যার কবলে রাস্তাঘাটের বেহাল দশায় ভুগছে যোগাযোগ ব্যবস্থা। শূন্য থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় এখানকার মানুষ। কিছু এলাকায় এখনো পানি রয়েছে, কোথাও কোমর আবার কোথাও হাঁটু সমান। এক সপ্তাহের বেশি সময় ধরে নেই বিদ্যুৎ, গ্যাস ও ইন্টারনেট সংযোগ। এদিকে বন্যার পর চর্ম, ডায়রিয়া, আমাশয় সহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে। রোগীদের চিকিৎসা সেবায় নিয়োজিত রয়েছেন সেনা, নৌবাহিনী ও কোস্টগার্ড সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। যে অবস্থা হয়েছে, আমার ঘর বাড়ি দোকানপাট সব তলা নিয়ে গেছে। এখন যেটুকু ঘর ছিল তাও ডাবি যাচ্ছে ওইদিকে। খানা নাই, দানা নাই, রোগ শোক, এগুলো বিভিন্ন রকমের ঝামেলা। এখন মনে হয় বহুত কষ্টের মধ্যে আছি। কুমিল্লার বন্যা পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে, কমতে শুরু করেছে বন্যার পানি। তবে 3টি উপজেলায় কোনো উন্নতি হয়নি বন্যা পরিস্থিতির। এখনো প্রায় ৭৬,০০০ মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন। পচা পানির কারণে কিন্তু বিভিন্ন রোগ জীবাণু এখন ছড়াচ্ছে, পানিবাহিত রোগ। এখন এগুলোকে নিয়ে আমরা অনেক শঙ্কিত। কৃষির ব্যাপক ক্ষতি হচ্ছে। এখানে শতকরা 80% মানুষ কৃষির উপর নির্ভরশীল। বন্যা ক্ষয়ক্ষতি হয়েছে, ফসল আদি সর্বঘর বাড়ি ডুবে গেছে এবং সাপ আতঙ্কে মানুষ রাত্রে দিন ঘুমাতে পারছে না। নোয়াখালীতে নতুন করে বাড়েনি পানি, তবে খালগুলো দখল হওয়ায় পানি নামায় ধীর গতি দেখা দিয়েছে। এখনো হাঁটু সমান পানির দেখা মিলছে অনেক জায়গায়। তলিয়ে আছে বাড়িঘর, দোকানপাট থেকে শুরু করে রাস্তাঘাট। আশ্রয়কেন্দ্র থেকে ফিরতে শুরু করেছেন মানুষজন। বেড়েছে পানিবাহিত রোগাক্রান্ত ও সাপে কাটা রোগীর সংখ্যা। যাতায়াত ব্যবস্থা সচল না হওয়া, খাদ্য সংকট, সুপেয় পানির অভাব, পয় নিষ্কাশন ব্যবস্থা সহ রান্নাবান্না নিয়ে চরম ভোগান্তিতে বন্যা দুর্গত বাসিন্দারা। বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত মৎস্য ও কৃষি খাত। এদিকে মৌলভীবাজারে বন্যায় এখন পর্যন্ত কৃষি খাতে ১৮৭ কোটি টাকা, মৎস্য খাতে ১৭ কোটি ৮১ লাখ টাকা ও প্রাণী সম্পদ খাতে ৯৪ লাখ টাকার ক্ষতি নিরূপণ করা হয়েছে। এছাড়া সড়ক বিভাগের এলজিইডি ও সড়ক জনপথ মিলিয়ে ৫৩১ কোটি টাকার ক্ষয়ক্ষতির হিসাব করা হয়েছে। প্রত্যয় দাস, এখন। আবির, কিছুক্ষণ আগে আপনি বলছিলেন যে বন্যার পানি কমার সঙ্গে সঙ্গে কিন্তু ক্ষয়ক্ষতির চিহ্ন ফুটে উঠতে শুরু করেছে। একদম ঠিক তাই, কারণ এই যে বন্যার পানি কমার পরে কিন্তু আসলে জানা গেছে যে ভয়াবহ এই বন্যায় চট্টগ্রামের মৎস্য খাতের ক্ষতি হয়েছে প্রায় ৩০০ কোটি টাকা এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের সবচেয়ে বড় যে মৎস্য প্রকল্পটি রয়েছে মিরসরাইয়ের মুহুরী প্রজেক্টে, এবং বন্যার পানিতে হাজার হাজার টন মাছের পোনা ভেসে গেছে। এবং এর ফলে যে সমস্যাটি হবে সেটি কিন্তু আগামীতে মাছ চাষের পোনার যে দরকার সেটির জন্য কিন্তু সংকট তৈরি হবে এবং একই সাথে সংকট সামাল দেবার জন্য পরবর্তী তাহলে চাষিদের সহজ শর্তে ঋণের ব্যবস্থা এবং পোনা সরবরাহ করা এখন সবথেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। শোয়েব রহমানের প্রতিবেদন আছে, জানবো বিস্তারিত। এ যেন কারো সর্বনাশ আর কারো পৌষ মাসের বাস্তব উদাহরণ। বন্যায় ভেসে যাওয়া চট্টগ্রামের মিরসরাইয়ের মুহুরী প্রজেক্টের হাজার হাজার টন মাছ শিকারে ব্যস্ত স্থানীয়রা। চট্টগ্রামের মিরসরাই এবং ফেনীর আংশিক এলাকা নিয়ে গঠিত দেশের সর্ববৃহৎ মৎস্য প্রকল্প মুহুরী প্রজেক্ট। ফেনী নদীতে বাঁধ দেয়ায় ৬,০০০ একর চরে গড়ে উঠেছে এই প্রকল্প। স্মরণকালের ভয়াবহ বন্যা সেই বাঁধ উপচে এখানকার জলাশয়ে প্রবেশ করে। ক্ষতিগ্রস্ত হয় প্রজেক্টের প্রায় ৯০%। বানের জলে ভেসে যায় মাছ, যা এখনো ফেনী নদী হয়ে চলে যাচ্ছে বঙ্গোপসাগরে। সেই মাছ ধরতেই ফেনী রেগুলেটর অংশে এখন উৎসবের আমেজ। রুই মাছ পাইছি, কাতার মাছ পাইছি, তারপর ব্রিগেড মাছ পাইছি, কার্পু মাছ পাইছি, তেলাপিয়া মাছ পাইছি। ৪-৫ দিন হইতেছে আর কি, মাছ তো প্রচুর মাছ ধরতেছে। কালকে আসে, আজকে আছে, প্রচুর মাছ আছে। প্রজেক্ট বা আপনার বড় বড় এগুলো যে ডুবে নিয়ে আসছে, এই পানিগুলো এখান থেকে আসতেছে। আর মাছ ধরা তো আপনার আগ থেকেই আছে। এই অবস্থা থেকেই আঁচ করা যায় বন্যায় চট্টগ্রাম জেলার কি পরিমাণ ক্ষতি হয়েছে। বিশেষ করে মুহুরী প্রজেক্ট থেকেই মিরসরাই ও আশেপাশের এলাকাসহ চট্টগ্রামের ৭০% মিঠা পানির মাছের যোগান দেয়া হয়। দৈনিক কোটি কোটি টাকার মাছ বেচা কেনা হয় এখানে। এখানকার মৎস্য চাষিদের বিনিয়োগও বিপুল, কিন্তু বন্যায় শত কোটি টাকার সম্পদ হারিয়ে অনেকেই এখন দিশেহারা। এখানে যা আছে সবগুলো শেষ। এগুলো ফুল মাছ ছিল এখানে, সবগুলোতে মানে রেডি মাছ, ওগুলো মানে বন্যার কারণে চলে গেছে আর কি।
রুই, কাতল, মৃগেল, শিং, পাবদা ও তেলাপিয়া সহ অসংখ্য প্রজাতির মাছ চাষ হয় এই মুহুরী প্রজেক্টে। একই সাথে উৎপাদিত হয় মাছের পোনাও, যা সরবরাহ করা হয় সারা দেশে। কিন্তু বন্যায় সেই পোনাও ভেসে গেছে। ফলে মাছ চাষের জন্য নতুন পোনা প্রাপ্তিও কষ্টসাধ্য হবে। এছাড়াও ব্রুড মাছের ডিম ছাড়ার মৌসুমও নয় এখন। তাই নতুন পোনা কিভাবে মিলবে তা নিয়েও দুশ্চিন্তা চাষিদের। বন্যার কারণে তো পোনা মাছ সবগুলো চলে গেছে, তো এরপরে মনে করেন চাষিরা এখন যেগুলো বাংছে এগুলো মেরামত করবে না, মেরামত করার পরে পরবর্তী যে মনে করেন বাদি মাছ বা পোনা মাছ এখানে মজুত করবে বড় করার জন্য, তো ওই পোনা মাছটা এখন সবগুলা চলে গেছে। বড় বড় প্রজেক্টের ব্যবসায়ীরা মূলত ব্যাংক ঋণ নিয়েই ব্যবসা করে থাকেন, কিন্তু হঠাৎ সৃষ্ট দুর্যোগে যে ক্ষতি হয়েছে তাতে লাভ এবং পুঁজি দুটিই হারিয়েছেন ব্যবসায়ীরা। এই সংকট থেকে উত্তরণে প্রশাসনকে পাশে চান তারা। আছে ব্যাংক ঋণের সুদ মওকুফের দাবিও। ক্ষতিটা এমনভাবে হয়েছে, এটা সহজে মানুষের ধরেন যে 1-2 বছরে মনে হয় পূরণ হবে না। আবার এগুলা সংস্কার করতে হবে, এগুলা সবকিছু করে যায়, এক একজনের মানে ক্ষতির পরিমাণটা বিশাল অবস্থা। মৎস্য বিভাগ বলছে এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য মতে প্রায় 300 কোটি টাকার মাছ ও মাছের পোনার ক্ষতি হয়েছে। আঘাত পড়েছে অবকাঠামোতেও। যদিও বন্যার পানি পুরোপুরি না নামায় প্রকৃত ক্ষয়ক্ষতি আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। উন্মুক্ত জলাশয়ে পোনা ছাড়ার জন্য আমাদের মৎস্য অধিদপ্তর থেকে প্রতি বছরই একটা কার্যক্রম থাকে। তো এইবার যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতিগ্রস্ত চাষিদেরকে আমরা এই প্রোগ্রামের আওতায় যেন পোনা দিতে পারি, সেই ব্যাপারে আমাদের একটা সাজেশন থাকবে ফিল্ড লেভেল থেকে, এবং আমাদের কর্তৃপক্ষ নিশ্চয়ই সেটা বিবেচনা করবেন আশা করি। এদিকে বন্যায় হালদার বহু মাছ বেরিয়ে গেছে, আবার কৃত্রিম জলাশয়ের বহু মাছ হালদায় মিশেছে। এ অবস্থায় বন্যায় এলোমেলো হয়ে যাওয়া মৎস্য খাত গুছিয়ে আনতে সময়ের প্রয়োজন বলছেন মৎস্য কর্মকর্তারা। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম। সান্ধ্য বাজারে নিচ্ছি একটি ছোট্ট বিরতি। ফিরছি কিছুক্ষণের মধ্যে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন সান্ধ্য বাজার। পদ্মা সেতুর নির্ধারিত ব্যয় থেকে 1835 কোটি টাকা উদ্ধৃত রয়েছে। ব্যয়ের সংকোচন নীতি মেনে চললে আরও কম খরচে পদ্মা সেতু নির্মাণ করা যেত বলে মনে করেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। বিকেলে পদ্মা সেতু পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মত বিনিময়ে কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, সরকারি কাজে কোনো সিন্ডিকেট বিশেষ সুবিধা পাবে না, এমনকি ভয় ভীতি দেখানোর কোনো সুযোগ নেই। নতুন উদ্যোক্তারা সরকারের পক্ষে আমদানি বা ঠিকাদারি করতে চাইলে সবাই সমান সুযোগ পাবে বলেও জানান তিনি। উপদেষ্টা আরও বলেন, নিরপেক্ষভাবে কাজ করে মানুষের আস্থা অর্জন করতে চায় অন্তর্বর্তী সরকার। প্রকল্পের তো এখন আমরা সর্বশেষ চূড়ান্ত ব্যয় এখন দাঁড়িয়েছে 30,770 কোটি টাকা, 70 কোটি 14 লক্ষ টাকা। তো অর্থাৎ এখানে প্রায় 1,835 কোটি টাকা সাশ্রয় হয়েছে। যারা আমাদের বিরোধী তাদেরও আমরা সরকার, সুতরাং যেই ব্যবসা করতে চায় প্রতিযোগিতা, মুক্ত প্রতিযোগিতা অংশ করে সবচেয়ে কম দামে সবচেয়ে ভালো জিনিস যেটা বলে ভ্যালু ফর মানি আমরা যেটাকে বলি, সেটা যেই দিবে আমরা তাদেরকে আমরা ব্যবসার সুযোগ করে দেব। সর্বনিম্ন সময়ের মধ্যে দেশের পরিস্থিতি স্বাভাবিক করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির আমির বলেন, পরিস্থিতি ঠিক করতে প্রয়োজনীয় সময় দেবে তাদের দল। শুক্রবার বিকেলে সম্মিলিত পেশাজীবী পরিষদ ঢাকা মহানগরীর উত্তরের উদ্যোগে আয়োজিত সুধী সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের আমির। এ সময় তিনি বলেন, সদ্য ক্ষমতাচ্যুত সরকার জামায়াতে ইসলামী ও শিবিরকে নিষিদ্ধ করে ছাত্র জনতার আন্দোলনকে নস্যাৎ করতে চেয়েছিল, তবে তারা সফল হয়নি। তিনি আরও বলেন, সমাজের দর্পণ সাংবাদিকদের দায়িত্ব পালন করতে বাধা দেয়া হয়েছে, তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে প্রয়োজনীয় ব্যবস্থার দাবি তার। জামায়াতের আমির আশা করেন, সাংবাদিকরা দেশাত্মবোধ নিয়ে সবার সমালোচনা করবেন। বর্তমানে যে সরকার আছে, জনগণই তাদেরকে এই দায়িত্ব দিয়েছে। তাদের মূল কাজ হচ্ছে রাষ্ট্রের যে বিশাল ধ্বংস সাধন করা হয়েছে, প্রাতিষ্ঠানিক জায়গাগুলোকে এলোমেলো করে দেওয়া হয়েছে, সর্বনাশ করে দেওয়া হয়েছে, দ্রুততম সময়ের ভিতরে তারা এগুলাকে পুনর্বিন্যাস করবেন, নির্বাচনের জন্য একটা অনুকূল পরিবেশ তৈরি করবেন,
যখনই অনুকূল পরিবেশ তৈরি হয়ে যাবে তখন একটি অর্থবহ, গ্রহণযোগ্য, সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দিয়ে তারা আবার তাদের স্ব কর্তব্যের জায়গায় চলে যাবে। রাজধানীর বেশিরভাগ দোকানের মূল্য তালিকা প্রদর্শনে অনীহা রয়েছে। কারওয়ান বাজার ঘুরে দেখা যায় মূল্য তালিকা নেই অনেক দোকানে। এই তালিকা নিয়ে ঘোর আপত্তি জানিয়ে দোকানীদের দাবি, এর সঙ্গে পণ্যের প্রকৃত দাম ও বাস্তবতার মিল নেই। এদিকে মূল্য তালিকা অনুযায়ী পণ্য বিক্রি নিশ্চিতে নিয়মিত তদারকির দাবি ক্রেতাদের। দেলোয়ার দোলন জানাবেন বিস্তারিত। দেয়ার ইজ নো ডেভেলপ মার্কেট, কোনো উন্নতিই নেই, শুধু আরো দাম বাড়তেছে। রেটগুলো একই ধরনের থাকে, তাহলে যারা হয়তো হঠাৎ বাজারে আসলো তারাও সারপ্রাইজ হয় না, আবার যারা রেগুলার কেনাকাটা করে তারাও বুঝলো যে তাদের বাজেটটা কত। একদিন একটু ম্যাস্টেট আসলো, একটু দেখলো, আর 1 বছরের খবর নাই, 6 মাসের খবর নাই, তাহলে কিন্তু জিনিসপত্রের দাম কমবে না। এই অভিযোগ বাজারে আসা নিয়মিত ক্রেতাদের। সঠিক তদারকি না থাকার সুযোগকে কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ী দাম বাড়াচ্ছেন পণ্যের। রাজধানীর সবচেয়ে বড় পাইকারি বাজার কারওয়ান বাজার ঘুরে দেখাতে চাই কতটা নিয়ম মানছেন খুচরা দোকানিরা। দেখা যায় বেশিরভাগ দোকানেই মূল্য তালিকা প্রদর্শনে নেই তোড়জোড়, তালিকা থাকলেও নেই ব্যবহার। আজকে 2930, আজকে লেখা নেই। প্রতিদিন করাই দরকার, কিন্তু আমাদের আজকে ওই যে কাস্টমারের কাজের কারণে এখানে আর করতে পারি নাই। প্রতিদিন আপডেট আবার কি, আজকে যে মালিক কিনে, আজকে মাল কিনে হলে আবার স্লিপ দেখে দেখে আবার ওই ফটো উঠবো, যেটা এত করে কিনে এত বিক্রি। এই মূল্য তালিকা নিয়ে খোদ দোকানীদের রয়েছে ঘোর আপত্তি। বলছেন এর সঙ্গে নেই বাস্তবতার মিল। মূল্য তালিকা আছে কিন্তু সঠিক মূল্যগুলো নির্ধারণ করা নেই। তাদের যে নতুন নির্ধারণ করে বা মূল্য তালিকার সাথে পণ্যের কোনো মিল পাওয়া যায় না, কারণ এখানে মূল্য তালিকা কিছু শতকরা কয়েকজনে আপনার মূল্য দেখে কিনে। কারওয়ান বাজারে সরবরাহ স্বাভাবিক থাকায় মুরগির ডিমের দাম কমেছে। গত কয়েক মাস ধরে সবজির দাম বাড়তি থাকলেও গত 2-3 সপ্তাহ ধরে কিছুটা কম দামে বিক্রি হচ্ছে সবজি। বাজারে সব সবজির দাম কমছে। লাউ একটা 40 জোড়া 70, কলা 2 আলি 50, 1 আলি 30, কচুর গাড়ি এলো 40, করলা 40, শসা 30। এবার দেখাতে চাই অদূরে হাতিরপুল বাজারের দৃশ্য। স্বল্প দূরত্বের এ বাজারে প্রতিটি পণ্য বিক্রি হচ্ছে বাড়তি দামে। কাঁচামরিচ 240 টাকা সহ সোনালী মুরগি বিক্রি হচ্ছে 260 টাকায়। এক্ষেত্রে বিক্রেতাদের নানা অজুহাত মানতে নারাজ ক্রেতারা। যে 10 টাকা কমে আনতে পারে সে 10 টাকা কমে বিক্রি করতেছে, যে 10 টাকা বেশি আনছে 10 টাকা বেশি বিক্রি করা লাগবে। ঢাকার যে লোকাল বাজারগুলো সেটার তুলনায় হাতিরপুল বাজারে একটু দাম বেশি থাকে তুলনামূলক। কারওয়ান বাজার থেকে 1 কিলোমিটারেরও কম দূরত্বের এই হাতিরপুল বাজারের এমন চড়া মূল্য প্রশ্নের মুখে ফেলেছে পুরো বাজার ব্যবস্থাপনাকে। তথ্য বলছে এখানকার বেশিরভাগ পণ্যই সরবরাহ করা হয়ে থাকে কারওয়ান বাজার থেকে। সঠিক তদারকির মাধ্যমে এটি নিয়ন্ত্রণ সম্ভব বলছেন ক্রেতারা। দেলোয়ার দোলন, এখন, ঢাকা। সান্ধ্য বাজারে নিচ্ছে আরও একটি ছোট্ট বিরতি। ফিরছি কিছুক্ষণের মধ্যে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন সান্ধ্য বাজার। 4 দিনের মধ্যে ষষ্ঠ জয় পেলেন কামালা হ্যারিস। রয়টার্স ইপসোসের সবশেষ জনমত জরিপে ট্রাম্পের চেয়ে 4% ব্যবধানে এগিয়ে আছেন ডেমোক্রেট প্রার্থী। তবে কামালা এখনও পিছিয়ে আছেন সুইং স্টেটগুলোতে। এদিকে নির্বাচিত হলে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য কর মৌকুফ সুবিধা দেবার অঙ্গীকার করেছেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট। অন্যদিকে ট্রাম্পের অঙ্গীকার, সরকার গঠন করতে পারলে বন্ধ্যাত্বের চিকিৎসার ব্যয় বহন করবে তার সরকার। বাকিটা জানাবেন নাফি আরমান মনন। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নিজের ব্যবধান বাড়াচ্ছেন কামালা হ্যারিস। রয়টার্স ইপসোসের সবশেষ জনমত জরিপ বলছে যুক্তরাষ্ট্রের 45% ভোটারের সমর্থন পেয়ে এগিয়ে আছেন ডেমোক্রেট প্রেসিডেন্ট প্রার্থী। 4 দিনের মধ্যে কামালার ষষ্ঠ জয় এটি। অন্যদিকে 41% ভোটারের সমর্থন পেয়ে দ্বিতীয় অবস্থানে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তবে নির্বাচনের ফলাফল উল্টে দেওয়ার সক্ষমতা রাখা 7টি সুইং স্টেটে মিলেছে ভিন্ন তথ্য। রয়টার্স ইপসোসের জরিপ বলছে 45% জনসমর্থন নিয়ে ট্রাম্প কামালার চেয়ে এগিয়ে আছেন 2% ব্যবধানে। ব্লুমবার্গ নিউজ ও মর্নিং কনসাল্টের আলাদা জনজরিপে রিপাবলিকানদের চেয়ে অল্প ব্যবধানে এগিয়ে আছেন ডেমোক্রেট প্রার্থী।
বিশ্লেষকদের ধারণা, উদ্যম ও মনোবলের কারণে অশ্বেতাঙ্গ নারী ও স্বতন্ত্র ভোটারদের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছেন কামালা। She's got the lead right now. She has the excitement and the energy. She has some of the issues that work. What does Trump have to do? Well, Trump is going to do what he always does, regardless of whether he has to do it. He's going to attack her viciously. নির্বাচন ঘিরে বেশ জোরে সোরেই প্রচারণা চালাচ্ছেন দুই প্রার্থী। জরিপের ফলকে প্রাধান্য না দিয়ে কর্মীদের কাজ চালিয়ে যাবার আহ্বান কামালার। জর্জিয়ায় প্রচারণা চালানোর সময় সমালোচনা করেন রিপাবলিকানদের গর্ভপাত নিষিদ্ধের নীতি নিয়েও। অঙ্গীকার করেন ক্ষমতায় আসলে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য দেয়া হবে কর মওকুফের সুবিধা। This is going to be a tight race until the very end. Okay? So let's not pay too much attention to the polls because we are running as the underdog. Okay? And we have some hard work ahead of us, but we like hard work. Hard work is good work. অন্যদিকে মিশিগানে এক জনসভায় ট্রাম্প জানান মার্কিনরা আরও সন্তান চায়, তাই নির্বাচিত হলে নারীদের বন্ধ্যাত্বের চিকিৎসা IVF এর অর্থ ব্যয় করবে সরকার বা বীমা প্রতিষ্ঠান। I'm announcing today in a major statement that under the Trump administration your government will pay for or your insurance company will be mandated to pay for all costs associated with IVF treatment, fertilization for women, IVF treatment. Because we want more babies, to put it very nicely. এদিকে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা নির্বিঘ্ন করতে ইউএস সিক্রেট সার্ভিসের জন্য অতিরিক্ত সামরিক সহায়তা বরাদ্দ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। ভারতের ত্রিপুরা রাজ্যের বন্যা পরিস্থিতি পরিদর্শন করেছেন কেন্দ্রীয় প্রতিনিধি দল। রাজ্যের খোয়াই জেলার জামিরা ও চেবরি অঞ্চল, খোয়াই নদীর পার্শ্ববর্তী এলাকা, ঘিলাতলি ঘাট ও পশ্চিম দুর্গাপুর সহ বেশ কয়েকটি অঞ্চলের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সাথে কথা বলেন প্রতিনিধি দলের সদস্যরা। বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণের পর রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিবেদন জমা দেবে দলটি। পশ্চিমবঙ্গ থেকে কমল দত্তের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত। 19 থেকে 24 আগস্ট 7 দিনের একটানা ভারী বৃষ্টিপাতে তলিয়ে গেছে ভারতের ত্রিপুরা রাজ্য। পানিতে ডুবে বা ভূমিধসের কবলে পড়ে রাজ্যে প্রাণহানির সংখ্যা 30 ছাড়িয়েছে। 369টি আশ্রয় কেন্দ্রে কোনো মতে আশ্রয় নিয়েছে 50,000-এরও বেশি গৃহহীন বাসিন্দা। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে গোটা ত্রিপুরা রাজ্যকে দুর্যোগ কবলিত এলাকা হিসেবে ঘোষণা করেছে রাজ্য সরকার। সোনামুড়া শহরে অবস্থিত গোমতী নদীর পানি নামতে শুরু করলেও এখনও তা বিপদসীমার ওপর দিয়েই বইছে। ভয়াবহ এই বন্যায় ভেসে গেছে ফসলি জমি, রাস্তাঘাট, এমনকি গবাদি পশুও। বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল অধিকাংশ অঞ্চল। তবে এরই মধ্যে রাজ্যের 18টি পাওয়ার ডিভিশন সচল করতে সক্ষম হয়েছে সরকার। বিশেষ করে জলাবদ্ধতার কারণে তলিয়ে যাওয়া দক্ষিণ ত্রিপুরা, সিপাহীজলা ও গোমতীর মতো 6টি জেলার 70% এলাকায় স্বাভাবিক হয়েছে বিদ্যুৎ সরবরাহ। এর আগে বন্যা দুর্গতদের উদ্ধারে হেলিকপ্টার, লাইফ বোট, অতিরিক্ত NDRF টিম সহ সব ধরনের অত্যাধুনিক সাজ সরঞ্জাম পাঠানোর ব্যবস্থা করে কেন্দ্রীয় সরকার। এবার রাজ্যটিতে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে কেন্দ্র থেকে পাঠানো হয়েছে বিশেষ প্রতিনিধি দল। এর আগে বৃহস্পতিবার দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া, শান্তিবাজার এবং গোমতী জেলার বিভিন্ন বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন কেন্দ্রীয় প্রতিনিধি দল। हम लोग स्पीच के लिए ऑथराइज नहीं है कुछ बोलने के लिए, लेकिन टीम आई हुई है, इंटरमिनिस्ट्रियल सेंट्रल टीम आई है। हम लोगों ने काफी लॉसेस देखे हैं, बाकी हम अपनी रिपोर्ट स्टेट गवर्नमेंट को देंगे। দুদিনের এই সফর শেষে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দেবেন দলের সদস্যরা। কেন্দ্রীয় পর্যবেক্ষণ দলটির রিপোর্ট হাতে পেয়ে আর্ত মানুষের জন্য সরকার কতটা এগিয়ে আসে এখন সেদিকেই তাকিয়ে ত্রিপুরা এলাকার দুর্গত বাসিন্দারা। এখন ভারত। শান্তবাজারের সময় হলো আরও একটা বিরতি নেবার। ফিরছি একটু পর, সাথেই থাকুন। আর একবার ফিরে এলাম শান্তবাজারে।
পরিবর্তনের ছোঁয়া লেগেছে ক্রিকেট আঙ্গনে। বিসিবির সভাপতি থেকে শুরু করে পরিচালক অনেক পদেই এসেছে নতুন মুখ। শুধুমাত্র অবকাঠামো উন্নয়নের দিকে না ঝুঁকে ব্যক্তি স্বার্থ ও সিন্ডিকেটের বৃত্ত ভেঙে সামগ্রিক উন্নতি করাই এই পরিবর্তনের লক্ষ্য। তবে লক্ষ্য পূরণ কতটা সম্ভব হবে আর প্রতিবন্ধকতাই বা কতটুকু তা জানার চেষ্টা করেছেন আরিফুল ইসলাম সাহাব। দেশে ক্ষমতার পট পরিবর্তনের সঙ্গে বদল ঘটছে ক্রিকেট অঙ্গনেও। আলোচনায় উঠে আসছে বিসিবির আর্থিক দুর্নীতি, প্রধান কোচ হাথুরুর বিদায় প্রসঙ্গ কিংবা পিচ কিউরেটর গামিনীর ভবিষ্যৎ। গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে পরিবর্তনের জন্য মুখিয়ে আছে সবাই। এরই মধ্যে ক্রিকেট বোর্ডের অনিয়মে কি পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখার ঘোষণা দিয়েছেন নতুন বোর্ড সভাপতি। কিন্তু রাতারাতি সব অনিয়মের আমূল পরিবর্তন করা সম্ভব কি? 15 বছর ধরে ক্রিকেট বোর্ডের যে আর্থিক দুর্নীতিটা এমন একটা পর্যায়ে চলে গেছিল, এটা সহনীয় মাত্রায় ছিল না, এবং এটার জন্য ক্রিকেট বোর্ডের কিছু পরিচালক এবং আপনার সিও সরাসরি এতে সম্পৃক্ত, যেটা অস্বাভাবিক, প্রত্যেকটা খাতে অস্বাভাবিক খরচটা এদেরকে একটা কোশ্চেনের মুখে ফেলছে। তো আমাদের যেহেতু বাক স্বাধীনতা কম ছিল, সেহেতু এটা মিডিয়াতে সেভাবে আসে নাই। হাথুরু সিংহে থাকবেন নাকি যাবেন, নতুন সভাপতি আসার আগে থেকেই প্রসঙ্গটি ক্রিকেট পাড়ায় টপ অব দ্য চার্ট। এমনকি বিদায়ের ক্ষণ গুনছিলেন অনেকেই। চন্ডিকা হাথুরু সিংহে অধ্যায়ের ইতি টানা স্বেচ্ছাচারিতা হবে কিনা, অথবা হাথুরুর পারফেক্ট রিপ্লেসমেন্ট এই মুহূর্তে পাওয়া যাবে কিনা, সেটাও গুরুত্বপূর্ণ বিষয়। তবে ঠিকঠাক বিকল্প পেলেও হাথুরুকে যথাযথ বিদায় দেওয়ার জন্য বোর্ডকে গুনতে হবে অতিরিক্ত $৭৫,০০০ বা প্রায় ৯০ লাখ টাকা। চুক্তি থেকে একটা ক্লজ আছে যে আপনি 90 ডেজের যে টার্মিনেশন পিরিয়ড, তার আগে আপনি ওইটাকে আপনি ধরে জুড়ে নেন যে এখনই তাকে বিদায় করতে গেলে আপনার 3 মাসের তাকে বেতন দেওয়া লাগবে। তার রিপ্লেসমেন্টটা কি রেডি আছে কিনা আপনার? কারণ ইন্টারন্যাশনাল ক্রিকেটে যে সমস্ত কোচ আছে, আমার জানা মতে এই ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তাদের কি উইন্ডো আছে কারো, যে আপনি ভালো কোচ, হাই প্রোফাইল কোচ তারা বাংলাদেশে এসে কাজ করবেন? এইটাও ক্রিকেট বোর্ডে ভেবে দেখা দরকার। যদি তাদের রিপ্লেসমেন্ট থাকে তাহলে হয়তো $৭৫,০০০, দ্যাট মিনস হচ্ছে আপনার ৯০ লাখ টাকার মতো ক্রিকেট বোর্ডের বাড়তি খরচ হবে, তাতে আপত্তি নেই। পিচ কিউরেটর গামিনী ডি সিলভাকে নিয়েও বিতর্ক আছে। তবে সবকিছু ছাপিয়ে সিনিয়র এই ক্রীড়া সাংবাদিকের কাছে প্রশ্ন ছিল, দেশীয় পিচ কিউরেটর তৈরি করা সম্ভব কিনা। ওনারা এখন ধীরে ধীরে পিচ কিউরেটর তৈরি করার দিকে ঝুঁকছেন, সেটা শুরুটা করতে চান উনি। যারা সয়েল সায়েন্টিস্ট আছে বা সয়েল সায়েন্স থেকে পাশ করেছেন, এরা হচ্ছে আপনি যদিও ক্রিকেট মাঠের অভিজ্ঞতা কম, কিন্তু এরা কিন্তু মাঠের ক্লের গুণাগুণ যেটা আছে ল্যাবরেটরি টেস্টের, এগুলো ভালো বলতে পারেন। একটা মাটি দেখলে বলতে পারেন এই মাটিতে আপনি কত ডেপথে পানি পাওয়া যাবে, কোথায় আছে কি অবস্থানটা, এবং এদেরকে নিয়ে একটা গ্রুপ করতে যাচ্ছেন যাদেরকে ট্রেন্ড আপ করে ভবিষ্যতে কিউরেটর তৈরি করা যাবে। ফুটবলে নারী সাফ এবং ছেলেদের অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে গোলাম রাব্বানী ছোটন ও মারুফুল হকদের মতো দেশি কোচদের হাত ধরেই শিরোপা এসেছে বাংলাদেশের ঘরে। তাহলে ক্রিকেটে কেন দেশি কোচদেরকে প্রাধান্য দেওয়া হচ্ছে না? অবশ্যই এখন ক্রিকেট বোর্ডের ভেবে দেখা উচিত যে আমাদের স্থানীয় যে কোচ যারা আছেন তাদেরকে ইনভলভ করা যায় কিনা। আপনি জানেন আমাদের হাতে কিন্তু বেস্ট অপশন ছিল। আমরা আমিনুল ইসলাম বুলবুলের মতো একটা কোচ আমাদের হাতে ছিল, যিনি হচ্ছে আইসিসি এসিসিতে উনি লেভেল 3 কোচেস ট্রেনিং করান, মানে উনি কোচদের কোচ। এই যে আপনি যারা লেভেল 3 কোচের সার্টিফিকেট পায়, সেই সার্টিফিকেট এই নিতে হয় কিন্তু বুলবুলের কোচিংয়ে, তাই না? উনি কিন্তু তাদেরকে ট্রেন্ড আপ করেন। সুতরাং এখন সুযোগ ছিল বুলবুল ভাইকে এখানে অ্যাকোমোডেট করার। সংস্কার কিংবা পরিবর্তন চিরন্তন, ক্রীড়াঙ্গন বা ক্রিকেট বোর্ডও এর ব্যতিক্রম নয়। নতুন লক্ষ্য আর উদ্যম নিয়ে আবারও পথ চলা শুরু হয়েছে বিসিবির। এখন দেখার পালা, সময়ের পরিক্রমায় নতুনের জয়গানে যাবতীয় অসঙ্গতিতে কতটা সঙ্গতি ফেরে। আরিফুল ইসলাম সাহাব, এখন। শেষ করছি শান্ত বাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়াও ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।